লিগ্যাল ব্যাকগ্রাউন্ড অবভিয়াসলি আছে, অ্যান্ড এটা চ্যালেঞ্জ হবে। এবার এই রায়টা যদি থাকে তাহলে আগের সব রায় মিথ্যে। সুপ্রিম কোর্টের অন্ততপক্ষে সুপ্রিম কোর্টের অন্তত 1 থেকে 150 রায় মিথ্যে। 26,000-এর রায়টা তাহলে বেকার। ব্যাপারটা হচ্ছে যারা চাকরি চুরি করলো তারাও বলছে সত্যের জয় হলো, যাদের চাকরি গেল না তারাও বলছে সত্যের জয় হলো। এটা অদ্ভুত এক সিচুয়েশন। যারা চাকরি করেন, প্রাইমারি শিক্ষক যারা আছে, তারা বুকে হাত রেখে বলতে পারবেন যে তাদের চেনাশোনা সবকটা শিক্ষক অত্যন্ত সৎ পথে চাকরি পেয়েছেন? পারবেন কি বলতে? মাননীয় বিচারপতি রিটায়ারমেন্টের আগেই মেডিকেল কমিশন পেয়ে গেলেন। একজন বিচারপতি নারদা মামলা শেষ করতে চেয়েছিলেন, শেষ দিন সে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হয়ে গেলেন। এরকম অনেক কটা ইস্যু আছে। তো খাতা খুলবো নাকি? কুণালদাকে জিজ্ঞেস করছি, খাতা খুলবো? ব্রাত্য বসুকে জিজ্ঞেস করছি, খাতা খুলবো? খুললে অনেক কিছু সামনে আসবে। দুর্নীতির মনে হয় আরেকটা ব্যাপারও আসলো। দুর্নীতির মনে হয় অনেক দিন হয়ে গেলে সেটা মনে হয় স্বীকৃতি পেয়ে যায়। সেই একটা কোশ্চেনও মানুষ রেজ করছে যে বিকাশবাবু এবং সব্যসাচীবাবু, একজন তৃণমূল একজন একই হলো যদিও, একজন বামফ্রন্ট এমপি, একজন বামফ্রন্টের প্রার্থী, তারা মামলা করে সিকিউরিটি ব্যবস্থা করে দিলেন হুমায়ুনবাবু। হুমায়ুন কবির বললেন মুর্শিদাবাদের পুলিশ এবং রাজ্যের পুলিশ তাকে সব রকম সাহায্য করছে। তা বোন, এই খেলাটা অনেক পুরনো, পশ্চিমবঙ্গের মানুষ জানে। দাদা, একেবারে এসএসসির 26,000 চাকরি বাতিল আমরা দেখেছি, তাদের চোখের জল দেখেছি। অন্যদিকে প্রাইমারির একেবারে হাইকোর্ট চত্বরে উল্লাস দেখতে পাচ্ছি। তারা আবির খেলছেন, তারা বলছেন তরুণজয় তিওয়ারিকে ধন্যবাদ যে দুর্নীতি হয়নি, এটা তিনি মামলা করার পর প্রমাণিত হয়ে গেল। কি বলবেন? একই যাত্রার পৃথক ফল। ওই চোখের জলটাই মনে হয় এই প্রাইমারিতে আপাতত ডিভিশন বেঞ্চের রায়ের অন্যতম কারণ। দেখুন, অনেক কটা পয়েন্ট বলা হয়েছিল। আপনারা যদি পুরো রায়টা পড়েন 110 নম্বর প্যারাগ্রাফের পর থেকে আমার আর্গুমেন্ট যেগুলো ছিল প্রত্যেকটা পয়েন্ট পেপার দেখিয়ে কোথায় প্লিডিং আছে সেটা দেখিয়ে, কোথায় কি ডকুমেন্ট আছে সেগুলো দেখিয়ে করা হয়েছিল। মাননীয় বিচারপতিরা দেখেছেন যে জাজমেন্টগুলো আমরা সাইট করেছিলাম সেগুলোকে উনি করেছেন, ওগুলোকে মান্যতা দেননি। তো তার মনে হতে পারে, দেখুন হাইকোর্ট একটা রায় দিয়েছে, আমাদেরকে দীর্ঘদিন শুনেছে, হাইকোর্টকে ধন্যবাদ, ডিভিশন বেঞ্চকে ধন্যবাদ। তো এই রায়টা আমার মতে বা আমাদের মতে ইটস অ্যাবসলিউটলি বোগাস। ইট ওয়াজ পাসড উইদাউট অ্যাপ্লাইং জুডিশিয়াল মাইন্ড। কেন বলছি? বেনিয়ম হয়েছে কোনো সন্দেহ নেই, দুর্নীতি হয়েছে কোনো সন্দেহ নেই, এটা পাবলিক রিক্রুটমেন্টে স্ক্যাম হয়েছে কোনো সন্দেহ নেই। চাকরি চুরির মামলা 32,000-এর মামলা নয়। এটা মামলাটা হচ্ছে বেশ কিছু বেনিয়মের মামলা, বেশ কিছু নিয়ম না মানার মামলা। যে কারণে ত্রিপুরা 10,300 বাতিল হয়েছিল, অলমোস্ট সেম গ্রাউন্ড। 26,000 চাকরি যে কারণে বাতিল হয়েছিল, অলমোস্ট সেম গ্রাউন্ড। বিভিন্ন জাজমেন্টগুলোকে উনি ওভারলুক করেছেন, ওনার মতো করে এক্সপ্যান্ড করেছেন। রিজার্ভেশন রোস্টার নিয়ে এটা অদ্ভুত যুক্তি খাড়া করেছেন যে আর পুরোনো মামলার সময় কাগজপত্র সামনে ছিল না, যে নিয়োগ হয়ে তার প্যানেল আজ পর্যন্ত নেই, সেগুলো করেনি। উনি রোভিং এনকোয়ারির কথা বলেছেন বিচারপতিরা। তো রোভিং এনকোয়ারি করে তার রেজাল্ট কি সেটাও দেখা উচিত ছিল। যাই হোক, সেন্টিমেন্টাল একটা ইস্যু ছিল, সেন্টিমেন্টে প্রায়োরিটি পেয়েছে। লিগ্যাল ব্যাকগ্রাউন্ড অবভিয়াসলি আছে, অ্যান্ড এটা চ্যালেঞ্জ হবে। এবার এই রায়টা যদি থাকে তাহলে আগের সব রায় মিথ্যে। সুপ্রিম কোর্টের অন্ততপক্ষে সুপ্রিম কোর্টের অন্তত 1 থেকে 150 রায় মিথ্যে। 26,000-এর রায়টা তাহলে বেকার। বিভিন্ন সময় বেশ কয়েক বছর আগে 2014 নাগাদ ত্রিপুরার রায়টা বেকার। প্রত্যেকটা রায়গুলো তাহলে বেকার। মাননীয় বিচারপতিরা কি এটাই বলতে চাইছেন? মাননীয় বিচারপতিরা অর্ডার দিয়েছেন। লাস্ট প্যারাগ্রাফটা খুব ইন্টারেস্টিংলি খুব সুন্দর লিখেছেন, লাস্ট দুটো প্যারাগ্রাফ। ওই ইন্টারেস্টিং প্যারাগ্রাফের মধ্যেই লুকিয়ে আছে পুরো বিচারের কাহিনী, পুরো বিচারের গল্প। আমাদের সুবিধা হয়েছে অবভিয়াসলি। তো হাইকোর্টের রায়, আমরা তো তৃণমূল নয়, কোনো রায় পছন্দ হবে না জজ সাহেবকে গালাগালি শুরু করব। তো রায় পছন্দ হয়নি, তার এগেনস্ট এসএলপি করা যায়, অবভিয়াসলি এসএলপি করব এবং করা হবে। এবং আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট এসএলপি ঠিকঠাকভাবে দেখবে। কারণ যদি না দেখে তাহলে আগের সব কটা রায় বেকার হয়ে যায়। আগের যারা চাকরি বাতিল হয়েছিল, এখনও পর্যন্ত যে কটা এরকম ধরনের রায় হয়েছে, তারা ইকুইটি ক্লেম করবে, তারা বলবে তাহলে আমাদের সাথে ইনজাস্টিস হয়েছিল। তো ওভারঅল অনেক কটা ইস্যু আছে। আমি আবার বলছি, লড়াইটা শেষ নয়, লড়াইটা আছে। আর পরিবারের কথা যদি হচ্ছে, 32,000 পরিবার অবভিয়াসলি আছে। কেউ বলেনি যে 32,000 চোর। লড়াই তো ইন্ডিভিজুয়াল কারণ ব্যক্তির বিরুদ্ধে নয়,
লড়াইটা ছিল বোর্ডের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। তাহলে 1,25,000 যারা পরীক্ষা দিয়েছিল, যাদের চাকরিটা হয়নি, তাদের কি দোষ ছিল? তাদের পরিবার নেই? আচ্ছা, 26,000-এর পরিবার ছিল না? ছেড়ে দিলাম, 26,000-এর সাথে ওই সময় যারা পরীক্ষা দিয়েছিল প্রায় 30 লক্ষ, তাদের পরিবার ছিল না? তো এই পরিবারের হিসাবগুলো কে করবে? আমি আবার বলছি, কোর্ট সেন্টিমেন্টের জায়গা নয়। আরও একটা কথা, অনেকেই মনে করছেন, অনেকেই বলছেন, আমি প্রথম দিন বললাম যে জাজমেন্টটা সিঙ্গেল বেঞ্চে বেরিয়েছিল, যে 32,000-এর সবাই দুর্নীতিগ্রস্ত নয়, 32,000 সবাই চোর নয়। এর 32,000 যারা চাকরি করছে তারা দুর্নীতির ফসল পেয়েছেন, হয়তো গোলমালের ফসল পেয়েছেন তারা হয়তো। তো ঠিক আছে, বাদ বাকি এবার সুপ্রিম কোর্ট আছে, দেখা যাবে। তো এই যে শেষ দুটো প্যারাগ্রাফের কথা আপনি বললেন, কি আছে সে শেষ দুটো না, প্যারাগ্রাফ? অনেক কিছুই আছে। মাননীয় বিচারপতি মনে করেছেন যে সবকটা ঠিকঠাক প্রুভ হয়নি, এই 32,000 যে জড়িত সেটা প্রুভ হয়নি। আমি তো কি একবারও বলিনি 32,000 জড়িত কথা, একবারও বলা হয়নি। বলা হয়েছে কি, বোর্ড বেনিয়ম করেছে, ইন্টারভিউ অ্যাপটিটিউডের নাম্বার গোলমাল আছে। বিশ্বাস করতে পারেন, মানে 32,000-এর মধ্যে প্রায় 22,000-এর ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডের মার্কস সেম। হিউম্যানলি পসিবল? যারা প্যারা টিচার তারা ফ্র্যাকশনাল নাম্বার পেয়েছে, ইজ ইট পসিবল? রিজার্ভেশন রোস্টার মানা হয়নি, ইজ ইট পসিবল? রুলস মানা হয়নি, ইজ ইট পসিবল? তো মাননীয় বিচারপতিরা মনে করেছেন, এবং লাস্টে একটা সুন্দর কতগুলো লাইন লিখে সুন্দরভাবে কোটেশন দিয়ে সেন্ট, এদের পরিবারের কী হবে এতদিন চাকরি করার পর? তো আমার প্রশ্ন থাকবে, তাদের পরিবারের কী হবে যাদের চাকরিটা বিক্রি হলো, যাদের চাকরিটা লুট হলো, খোলা বাজারে বিক্রি হলো? তাদেরও তো দোষ ছিল না। আমি আবার বলছি, মানে একজন আইনের ছাত্র হিসাবে আইনের ওপর ভরসা রাখি, এবং এই মামলা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে। দেখা যাক সুপ্রিম কোর্টে কি হয়। এই মামলা যাই হতো, ফর এক্সাম্পল যদি 32,000 বাতিল হয়ে যেত, তাহলেও সুপ্রিম কোর্টে যেত। 32,000 থেকে গেছে, তারপরেও সুপ্রিম কোর্টে যাবে। এই মামলার এন্ড যে সুপ্রিম কোর্টেই হবে সেটা সবাই জানে। কিন্তু দাদা, এই যে প্রাইমারির চাকরি বাতিল, তো এখন মানে চাকরি বাতিল হলো না আমরা দেখতে পেলাম, এর আগে যতদিন শুনানি চলেছে একটি অভিযোগ উঠেছে বারংবার, এখন বাতিল হয়নি, তাও সেই অভিযোগ উঠছে অভিজিৎ গাঙ্গুলি রাজনীতি করেছেন। আমি জানি না যারা বলছেন তারা কেন বলছেন, আমি জানি না। মানে আমি আবার তো বলছি, অনেকে বলছে, অনেকে শিক্ষক। আমি বললাম না, ব্যাপারটা হচ্ছে যারা চাকরি চুরি করলো তারাও বলছে সত্যের জয় হলো, যাদের চাকরি গেল না তারাও বলছে সত্যের জয় হলো। এটা অদ্ভুত এক সিচুয়েশন। যারা চাকরি করেন, প্রাইমারি শিক্ষক যারা আছে, তারা বুকে হাত রেখে বলতে পারবেন যে তাদের চেনাশোনা সবকটা শিক্ষক অত্যন্ত সৎ পথে চাকরি পেয়েছেন? পারবেন কি বলতে? যাই হোক, যেই উল্লাস হচ্ছে জাস্টিস গাঙ্গুলি নামে, কথাবার্তা হচ্ছে, জাস্টিস গাঙ্গুলি জাজমেন্টটা খুব ক্লিয়ার ছিল, নিয়ম মানা হয়নি, পরিষ্কার ছিল। ইনফ্যাক্ট আমি আবার বলছি, একাধিক জাজমেন্ট তার, যেমন 9, 10, 11, 12-এর কথা যদি আমি বলি, সুপ্রিম কোর্ট থেকে অ্যাফার্ম হয়ে এসেছিল। তো এই উল্লাসটা আশা করি থাকবে আগামী দিনেও। তারা এই সত্যের জয় হয়েছে এই কথাটাই যেন বলবে। কিন্তু বিজেপির এমপি টিকিটটা কি এই চাকরি খাওয়ার যদি এই লজিক থাকে, তাহলে তো আমার অনেকগুলো প্রশ্ন চলে আসবে, অনেকগুলো প্রশ্ন চলে আসবে। আমি জানি না এইগুলোর কথা, আমি জানি না। কুণাল ঘোষ তো অনেক কথা বলতো, প্রশ্ন চলে আসবে। একজন জজ সাহেব ছিল, যিনি অনেক কটা বড় বড় মামলার অর্ডার দিয়েছিলেন, বেল টেল দিয়েছিলেন। তার রিটায়ারমেন্টের আগেই তিনি মেডিকেল কাউন্সিলের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ। পরবর্তীকালে রাজ্যের লোকায়ুক্ত হন। একজন বিচারপতি ছিলেন, সে বিচারপতি নারদার মামলা তার রিটায়ারমেন্টের আগের দিন শেষ করতে চেয়েছিলেন। সেই বিচারপতি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হন রাজ্যের। অনেক বিচারপতি এবং বিচারকরা তৃণমূলের টিকিটে কন্টেস্ট করেছিলেন, অনেকজন আছেন। তো এগুলো কি সেম লজিকে বলবেন? আচ্ছা, আমি আরও কথা বলে দিই। আমার অন্যতম প্রিয়, আমার প্রবলি হয়তো একমাত্র বামপন্থী যাকে আমি শ্রদ্ধা করি, জাস্টিস কৃষ্ণা আয়ার। কৃষ্ণা আয়ার ব্যাকগ্রাউন্ড কী ছিল? লেফট ছিলেন, তিনি লেফটের এমপি ছিলেন, তারপর বিচারপতি হয়েছেন। তার বিচারপতিদের মধ্যে কোনো দেখা গেছিলো? আবার বলছি, বিচারপতি বা বিচারকরা রাজনীতিতে এসেছেন, রাজনীতি সাকসেসফুল হয়েছেন, অনেক এক্সাম্পল আছে। তৃণমূলের ক্ষেত্রেই দেখা গেছে, যারা তৃণমূলের ঘনিষ্ঠ বা তৃণমূলের হয়ে কিছু কাজ করেছে, তৃণমূলের উপকার করেছে, তারা রিওয়ার্ড পেয়েছে। আমি তো বললাম আপনাকে, একজন মাননীয় বিচারপতি রিটায়ারমেন্টের আগেই মেডিকেল কমিশন পেয়ে গেলেন। একজন বিচারপতি নারদা মামলা শেষ করতে চেয়েছিলেন, শেষ দিন সে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হয়ে গেলেন। এরকম অনেক কটা ইস্যু আছে। তো খাতা খুলবো নাকি? কুণালদাকে জিজ্ঞেস করছি, খাতা খুলবো? ব্রাত্য বসুকে জিজ্ঞেস করছি, খাতা খুলবো?
খুললে অনেক কিছু সামনে আসবে। কিন্তু দাদা এসএসসি তে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যে সুপার নিউমেরিক পোস্ট ওটা আপার প্রাইমারি বাতিল হয়ে গেল। আপার প্রাইমারিতে সুপার নিউমারি পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছিল ওটা বাতিল হয়েছে। বাতিল হওয়ার রিজন এক্সপায়ার্ড প্যানেল থেকে করার চেষ্টা হচ্ছিল, হোয়াট এভার, সেই চেষ্টাকে মানে কোর্ট মান্যতা দেয়নি এবং পরিষ্কার বলে দিয়েছে। তো এই ঘুরপথে ব্যাপারটা তো তৃণমূলের প্রচুর আছে। এবার আমি জানি না যারা টাকা দিয়েছিল, যারা করেছিল, তাদের কী অবস্থা হবে। আবার অনেকে জেনুইনলি বিশ্বাস করছিল, যারা ওয়েটিংয়ে ছিলেন যে আমাদের চাকরিটা এবার হয়ে যাবে, তাদের সাথেও প্রতারণা হলো, তাদের বয়সটা পার করে গেল, আর কোনোদিন তারা চাকরিটা পাবেন না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের একটা জিনিস বোঝা উচিত, প্রাইমারি মামলায় ওই 1.5 লক্ষ এবং তার পরবর্তীকালে সাধারণ মানুষ যারা গ্র্যাজুয়েশন করছেন তারাও বুঝে গেছেন এই তৃণমূল থাকলে আপনাদের চাকরি হবে না। টিএমসি মানে হলেও তোরা মরে গেলেও চাকরি পাবি না, টিএমসি মানে তোরা মরে গেলেও চাকরি পাবে না। এই তৃণমূল যতদিন থাকবে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের চাকরি হবে না, স্বপ্ন বিক্রি হবে। তারা পড়াশোনা করবে, করে হয়তো 100 দিনের কাজ করবে, দিনমজুরের কাজ করবে, চাকরি তাদের ভাগ্যে নেই, কারণ তৃণমূল তাদের চাকরিগুলো বিক্রি করবে। হ্যাঁ, তাদের কাছে 10 লাখ 15 লাখ করে দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে পেতে পারে। কিন্তু গরিব মানুষের ছেলে 15 লাখ টাকা কোথেকে জোগাড় করবে, তারা ভাবুক। 15 লাখ জোগাড় করলেও গ্যারান্টি নেই। এসএসসি দেখলেন চাকরিও যেতে পারে, প্রাইমারিতেও এখনও শেষ হয়নি। এবং দুর্নীতির মনে হয় আরেকটা ব্যাপারও আসলো, দুর্নীতির মনে হয় অনেক দিন হয়ে গেলে সেটা মনে হয় স্বীকৃতি পেয়ে যায়, সেই একটা কোশ্চেনও মানুষ রেজ করছে। তো দেখা যাক। দাদা একেবারেই শেষ একটি প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির একদিকে তিনি বলছেন আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রী হলে তিনি সেটা বেশি খুশি হবেন, এবং অন্যদিকে যে বাবরি মসজিদ সেই অনুমতিও একেবারে হাইকোর্ট থেকে তিনি পেয়ে গেলেন, কি বলবেন? হাইকোর্ট থেকে যে অনুমতিটা তিনি পেলেন, সে অনুমতিটা ব্যবস্থা করা হলো, আমি যেটা অন্য সংবাদ মাধ্যম তাও তার একটা জায়গায় আমি দেখাতে বাধ্য হচ্ছি। উনি লাইভে ছিলেন, লাইভে থাকাকালীন স্বীকার করেছিলেন, বলেছিলেন পরশুদিন মোহাম্মদ সেলিমের তরফ থেকে প্রস্তাব এসেছে। তারপর দেখলাম সব্যসাচী বাবু, বিকাশবাবু হাইকোর্টে মামলা করলেন। হাইকোর্টে মামলাটা যারা শুনেছেন, যারা ছিলেন, তারা আমাকে বলুন তো, যারা ছিলেন কোর্টে প্রেজেন্ট, মসজিদ বানানো বন্ধ করতে হবে এরকম কোনো আর্গুমেন্ট শুনেছেন কি? আমি তো শুনলাম সিকিউরিটি কী হবে, সিকিউরিটি লাগবে, এই আর্গুমেন্ট হয়েছে। তো হুমায়ুনবাবু সিকিউরিটি পেয়ে গেছেন। তো সেলিমবাবুকে ফোনের ফল কি এটা, যে বিকাশবাবু এবং সব্যসাচীবাবু একজন তৃণমূল, মানে একজন একই হলো যদিও, একজন বামফ্রন্ট এমপি, একজন বামফ্রন্টের প্রার্থী, তারা মামলা করে সিকিউরিটির ব্যবস্থা করে দিলেন হুমায়ুনবাবুকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এএনআইয়ের আজকে সকালে আমি একটা ক্লিপিং শুনছিলাম, এএনআই ক্লিপিং তোমরাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এএনআই ক্লিপিংটা খুব ইম্পর্টেন্ট। सब कुछ कॉपरेशन मिल रहा है अभी, मुर्शिदाबाद का पुलिस, स्टेट पुलिस सारे मेरे को सपोर्ट दे रहा है, मेरे को सहयोगिता कर रहा है, ये मेरे अनेक अनेक धन्यवाद जाना रहा है। হ্যাঁ, অর্থাৎ হুমায়ুন কবির বললেন মুর্শিদাবাদের পুলিশ এবং রাজ্যের পুলিশ তাকে সব রকম সাহায্য করছে। তা বোন, এই খেলাটা অনেক পুরনো, পশ্চিমবঙ্গের মানুষ জানে। হুমায়ুন কবিরকে এই কাজটা করার দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কি? কারণ মুসলমান ভোট ব্যাংক অটুট রাখা। মুসলমানদের বার্ষিক মানে পরিবারের মাসিক আয় হচ্ছে 5,000 টাকা পশ্চিমবঙ্গে, তাদেরকে তো ভুলিয়ে রাখতে হবে। মমতার থেকে বিমুখ হচ্ছিল, মুসলমানরা আইএসএফ এবং এমআইএম এবং অন্যান্য দল দিয়ে যাচ্ছিলেন। সেই অবস্থা হুমায়ুন একটা ঠিকঠাক জায়গা, তো হুমায়ুনকে রেখে দেওয়া যায়। হুমায়ুনকে সাসপেনশনের না, তৃণমূলে সাসপেনশন আমরা অনেক দেখেছি, সাসপেনশনের নাটক করে তাকে মুসলিম ভোট ব্যাংকটা অটুট যাতে থাকে তার ব্যবস্থা, যাতে জিতে আবার তৃণমূলেই ফিরতে পারে, সেই রাস্তাই করা। নাহলে এই হুমায়ুন তো সেই হুমায়ুন না যে বললো হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। বাবরি মসজিদের গল্প তিনি 2024 সালেও বলেছিলেন, তখনও কোনো ব্যবস্থা হয়নি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন একটা, হুমায়ুন যা তাহাই মমতা। মুসলমানদের ভাগ্যে দুটো জিনিসই আছে, হয় বকটুই হবে, নয় ভাদু শেখ হবে। তৃণমূল মুসলমানদের হাতেই হত্যা করাবে। তো মুসলমানরা ঠিক করুক, তারা উন্নতি চায়, এখানে তৃণমূল করবে আর গুজরাট উত্তরপ্রদেশে গিয়ে রাজমিস্ত্রির কাজ করবে, সে তো হতে পারে না। কিন্তু তিনি তো বলছেন তিনি বিজেপির মুখ্যমন্ত্রী চান। কার নাটক? আমি বললাম তো, অ্যাবসলিউটলি পোলারাইজেশন একটা নাটক।
হুমায়ুন কবির ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন 2014 সালে। 14 সালে এসেছিলেন, 14 সালে প্রার্থী হয়েছিলেন, এবং তারপর তার সাথে দলের কোনো সম্পর্ক নেই। তিনি কংগ্রেস করেছেন, বিজেপি করেছেন, এবং তার মতো একটা লোকের একদম সেফ জায়গা তৃণমূল কংগ্রেস, সেখানে চলে গেছেন। তো তৃণমূল কংগ্রেসেই আসেন তিনি। এই যে নাটকটা চলছে, তারপরও তৃণমূল কংগ্রেস থাকবেন। নাটক, অ্যাবসলিউটলি নাটক। আমি আবার বলছি অ্যাবসলিউট। আচ্ছা বলো তো, হুমায়ুন কবির তো একজন বিধায়ক, বিশাল প্রপার্টি তার নয়, তার প্রপার্টি অ্যাসেট ডিক্লেয়ার তিনি করেছেন। আজকে শুনলাম নাকি 60,000 বিরিয়ানির প্যাকেট হচ্ছে, সৌদি আরব থেকে কেউ আসছে, বিভিন্ন জায়গার লোকজন যাচ্ছে। এত টাকার সোর্স কি, কোত্থেকে আসছে? তৃণমূলের চাকরি বিক্রি করা টাকাই যাচ্ছে ওর কাছে এইসব কাজ করার জন্য। তো চুরির টাকায় মসজিদ হচ্ছে, আর তারপর হুমায়ুন মসজিদ বানাচ্ছে, অসুবিধা নেই। তো এই হুমায়ুনের আসল বাবার নাম তো বাবর নয়, ঐতিহাসিকভাবে মানে বাবরের ছেলে হুমায়ুন, কিন্তু এই হুমায়ুনের বাবার নাম তো বাবর নয়। হঠাৎ করে বাবরি মসজিদ কেন? পশ্চিমবঙ্গে বাবরের সাথে পশ্চিমবঙ্গের কি সম্পর্ক? তো ওভারঅল এই জিনিসগুলো মানুষ বুঝছে। আর মুসলমানদের একটাই বার্তা, মারছে মুসলমান, মরছে মুসলমান, আপনাদের বাইরে চলে যেতে হচ্ছে। তা আপনারা হিসাব করুন আপনারা কি চান।